আবারও স্বাগত প্রযত্নে বাংলাদেশ। এই আয়োজনে আমাদের সাথে আজ স্টুডিওতে উপস্থিত আছেন অতিথিরা এবং আপনাদের সাথে আমি আছি আফরিন আনোয়ার। দেশে বিরাজমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে কিছুক্ষণ পর বিএনপি, জামাত ও এনসিপির সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা। সন্ধ্যা 7:30টায় বিএনপি এবং রাত 8:30টায় জামাতের সঙ্গে আলাদাভাবে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা। পরে বসবেন তরুণদের দল এনসিপির সঙ্গে। ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন বিএনপির, ইতিমধ্যেই চলে গেছেন বিএনপির প্রতিনিধি দলটি। আর জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান এবং নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বৈঠকে অংশ নেবেন। এর পরপরই বৈঠক করবে এনসিপি। এদিকে আগামীকাল অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ওই বৈঠকে বিএনপি ও জামাতে ইসলামী ছাড়া অংশ নেবে অন্যান্য রাজনৈতিক দলগুলো। এই সব কিছু নিয়ে আমাদের আজকের আলোচনার বিষয়, সংকট সমাধানে ঐক্যমত্য হবে। আলোচনায় আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদা হাবিবা এবং জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার। আপনাদের দুজনকেই আমাদের আজকের আলোচনায় স্বাগত জানাচ্ছি। শুরুতেই আমি একটু মাহমুদা আপা আপনার কাছে আসলে জানতে চাচ্ছি যে আজকের যেই বৈঠকটি প্রধান উপদেষ্টার কার্যালয়ের ওখানে হচ্ছে বাসভবনে যমুনাতে, সেই বৈঠক ঘিরে আসলে বিএনপির প্রত্যাশার জায়গাটা কি? অনেক ধন্যবাদ আপনাকে। আমি আজকে ডিবিসিতে আমি প্রথম এসেছি। আমি সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যাশার জায়গাটা সবসময়, বিশেষ করে 5ই আগস্ট কিংবা 36শে জুলাই পরবর্তী সময়ে সবাইকে নিয়ে মোটামুটিভাবে একটা ঐকমত্য বজায় রাখা এবং একটা ঐক্যের জায়গা টিকিয়ে রাখা, যেন আমাদের মূল ফোকাস যেটা হচ্ছে যে ফ্যাসিবাদ যারা চলে গেছে কিংবা পালিয়ে গেছে, তারা যে দুষ্কর্ম করেছে কিংবা যেই ভয়াবহ ক্রাইম করেছে সেগুলোর বিচার, সুনির্দিষ্ট সংস্কার এবং নির্বাচন, এইগুলো যেন সুষ্ঠুভাবে সরকার কি বলে এটা কন্ডাক্ট করতে পারে সোজা কথায়। হ্যাঁ, এবং এইটার জন্য একটা পরিবেশ দরকার যেটা মোটামুটিভাবে সমর্থন দরকার বিভিন্ন স্টেক হোল্ডারদের। বর্তমানে যে ইন্টারিম সরকার ক্ষমতায় আছেন তারা তো বেসিক্যালি আমাদের সবার সরকার। আমি এই জন্য বলি যে আমরা যারা সেই সময় কেবলমাত্র সুবিধাভোগী এবং মাফিয়া সরকার ছাড়া বাকি বাংলাদেশের প্রতিটা মানুষই যারা স্টেক হোল্ডার, প্রত্যেকটা মানুষ কিন্তু স্টেক হোল্ডার এবং ইনাদের সরকার এটা। কাজেই আমাদের প্রত্যাশাও অনেক বেশি এখানে এবং আমাদের অবশ্যই ফ্রাস্ট্রেশন আছে, আশাভঙ্গ আছে এবং সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে এক ধরনের কষ্ট বা উদ্বেগও আছে দল হিসেবে। আমরা চাই যেগুলো সব কিছুরই অবসান হোক। ভুল বুঝাবুঝি তো আছেই, কারণ আমরা প্রত্যেকে বিভিন্ন দল, ভিন্ন ভিন্ন মত, আমাদের নানা মত দ্বৈততা থাকতেই পারে, কিন্তু সেটা এতদূর যাওয়ার কোনো প্রয়োজন অন্তত বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেখে না যে এক্ষেত্রে যে এই সরকারের কাজ করা কঠিন হয়ে যায় কিংবা পালিয়ে যাওয়ার শক্তি কোনো সুবিধা বা এক্সট্রা কোনো বেনিফিট পায় কিংবা তাদের জন্য পরবর্তীতে ফাংশন করার রাস্তাটা খুলে যায়, এইটা আমরা চাই না। এইখান থেকে আমি আসলে একটু সরোয়ার ভাই আপনার কাছে একটু যেতে চাচ্ছি যে আমরা আসলে শুরু থেকে যেটা দেখছি যে বিএনপি এবং বিশ্লেষক যারা আছেন বিভিন্ন ক্ষেত্রে তারা কিন্তু আসলে সবসময় একটা সমাধান দেখছে যে জাতীয় নির্বাচনটাই একটা সঠিক সমাধান। তো আসলে এনসিপিকেই শুধু আমরা দেখছি যে তারা এই মুহূর্তে দ্রুততম সময়ে নির্বাচন চাচ্ছে না। আসলে এনসিপি ঠিক কবে নির্বাচন চায়? না, আমরা আপনাকে ধন্যবাদ এবং আপনাকে শুভেচ্ছা। আমরা নির্বাচন চাচ্ছি না, ব্যাপারটা এটা আমাদের বিরুদ্ধে একটা মিডিয়া কু। আমরা খুবই স্পষ্ট বলেছি, একেবারে শুরু থেকেই বলেছি, জাতীয় নাগরিক পার্টি হওয়ার আগে যখন আমরা জাতীয় নাগরিক কমিটি ছিলাম তখন থেকে আমাদের শুরুর প্রথম যেদিন আমরা আত্মপ্রকাশ করি সেদিন আমরা বলেছি যে বাংলাদেশে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ, আমাদের ভাষায় কিংবা অন্যদের ভাষায় স্বৈরতান্ত্রিক ব্যবস্থাকে নির্মূল করে একটা গণতান্ত্রিক ব্যবস্থায় যেতে গেলে আপনার একটা গণপরিষদ নির্বাচন লাগবে। সো আই ওয়ান্ট টু পোজ আ কোয়েশ্চেন যে বারবার আমরা বলছি যে যারা বলছে জাতীয় নির্বাচন, তা আমাদেরকে আপনি বুঝান কেন গণপরিষদ নির্বাচন জাতীয় নির্বাচন না? গণপরিষদ নির্বাচনও একটা জাতীয় নির্বাচন, যেখানে আপনি যেহেতু এজেন্ডার মধ্যে, যেমন ধরুন বিএনপির 31 দফা একটা দফা হচ্ছে সংবিধান সংস্কারের জন্য তারা সংবিধান সংস্কার কমিশন করবে। এটা তারা 31 দফা দিয়েছিল যখন ওই আওয়ামী লীগের আমলে যখন আমরা আন্দোলনে ছিলাম। আমিও সেই যুগপৎ আন্দোলনে ছিলাম, বিএনপি না করলেও আমি ওই আন্দোলনে একটা পার্ট, ছোট হলেও একটা পার্ট। তো এই যে সংবিধান সংস্কার কমিশন করবে তারা
বা অন্যান্যদের এটা দাবি যে সংবিধানটা আপনি বিভিন্ন ধারা উপধারা আছে যেগুলো আসলে খুবই স্বৈরতান্ত্রিক, এটাকে আপনার সংস্কার করতে হবে। এটা করার জন্য দরকার একটা গণপরিষদ, যেখানে আপনি এটা পার্লামেন্টে করতে পারেন না। মানে পার্লামেন্টের কাজ হচ্ছে বিদ্যমান সংবিধানের অধীনে আইন প্রণয়ন করা, দ্যাট ইজ পার্লামেন্ট। কিন্তু যদি আপনার দেশে এমন কখনো পরিস্থিতি আসে যখন আপনাকে সংবিধানের মেজর, যেটাকে এখনকার ভাষায় বলা হচ্ছে ফান্ডামেন্টাল রিফর্ম বা মৌলিক সংস্কার, এটা করার প্রয়োজন যদি কখনো পড়ে, তখন আপনি সেটা পার্লামেন্টে করতে পারবেন না। কারণ পার্লামেন্টে করতে পারবেন না এই জন্য যে আপনি 2/3 জোরে আজকে করবেন, আরেকটা পার্লামেন্ট এসে সেটা বাতিল করে দিতে পারবে, অথবা আদালত যদি মনে করে আপনার আনিত সংশোধনী কনস্টিটিউশনের মূল এসেন্সের সাথে সাংঘর্ষিক, তাহলে ওটা বাতিল করে দিতে পারবে, অসাংবিধানিক বলতে পারবে। এরকম অনেকবার ঘটেছে। কিন্তু আমরা তো চাচ্ছি এমন একটা স্থায়ী পরিবর্তন সংবিধানের মধ্যে, সেটা করতে গেলে গণপরিষদ লাগে। তো আমরা জানি যে গণপরিষদ যেহেতু একটা দীর্ঘ প্রক্রিয়া, অনেক দিন সময় নেয়, এই কারণে আমরা বলেছি আপনি এমন একটা নির্বাচন করবেন যে নির্বাচনের মধ্যে দিয়ে যারা জয়ী হবে তারা প্রথমে গণপরিষদ গঠন করবে, সুনির্দিষ্ট সময়ের মধ্যে 3 থেকে 4 মাসের মধ্যে তারা একটা সংবিধান উপহার দেবে দেশবাসীকে, যেটা আবার দেশবাসী মানে করবে, গণভোটের মধ্যে দিয়ে অনুমোদন দেবে। তারপর ওই নির্বাচিত বডি সংসদ হয়ে যাবে। মানে একই নির্বাচনের মধ্যে দিয়ে আপনি দুটো কাজ করতে পারছেন। এটার উদাহরণ অসংখ্য উদাহরণ আছে ইতিহাসে। ইন্ডিয়ার 1947-এর যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হয়েছিল সেটা একটা উদাহরণ। শ্রীলঙ্কায় 1970 সালে হয়েছিল। আমাদের এখানে 70 সালে যে নির্বাচনটা আওয়ামী লীগ বিপুল ভোটে জিতেছিল, সেটাও ছিল একই ধরনের নির্বাচন। আপনি 7 মার্চের ভাষণে দেখেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলছেন যে আমাদেরকে শাসনতন্ত্র প্রণয়ন করতে দেওয়া হয় নাই। তার মানে এটা শাসনতন্ত্র প্রণয়ন করার একটা সভা ছিল। এই জিনিসটা আমরা বলছি। তাহলে কেন মাহমুদা হাবিবা আপনার কাছে যাব, সরোয়ার ভাই যেটি বললেন যে আসলে ঠিক বিএনপির একটা দাবি ছিল কিন্তু 31 দফায়, তো সেই জায়গা থেকে আসলে এখন আছে বিএনপির এটা বক্তব্যের জায়গায় আসলে কোনো দ্বিমত আছে কিনা আপনার? না, দ্বিমত তো অবশ্যই আছে। দ্বিমত আছে বলেই তো আমি ভিন্ন দল, না হলে তো আমি তার দলই করতাম, ঠিক আছে, এবং তিনি আমার দল করতেন। কাজে এখানে সুস্পষ্ট দ্বিমত আছে। দ্বিমতটা হচ্ছে যে উনি যেমন আমাদের যেমন সংবিধান সংশোধনের কথা বলছে, তেমনি 31 দফার প্রিয়াম্বলে খুব পরিষ্কারভাবে এটাও বলা আছে। আমরা বলেছি বা বাংলাদেশ জাতীয়তাবাদী দল একেবারে পরিষ্কার তার প্রত্যয় ব্যক্ত করেছে যে নির্বাচন যাই হোক না কেন, রেজাল্টটা যেটাই আসুক না কেন, বিএনপি কিন্তু জাতীয় সরকার করবে। এখানে হয়তো নামের একটা ডিফারেন্স আছে। জাতীয় সরকার বলতে আমরা কিন্তু মিন করেছি সমস্ত অংশীজনকে নিয়ে। তারা হয়তো গণপরিষদ চাইছেন, সেটার প্রসেস একরকম, আমরা চাইছি জাতীয় সরকার গঠন করতে। আমাদের প্রসেসে হয়তো ডিফারেন্স থাকতে পারে, কিন্তু টার্গেট কিন্তু আমাদের মূলত একই। কারণ সংবিধান নিয়ে যেটা কথা বলা হচ্ছে 3-4 মাসে, এটা নিয়েও একটা দ্বিমত আছে। একটা সংবিধানের যে জায়গাগুলো আমাদেরকে বাধ্য করছে কিংবা আমাদেরকে উৎসাহিত করে, একটা সরকারকে ব্যবস্থাকে উৎসাহিত করে টাইরান্ট হয়ে ওঠার জন্য কিংবা দানব হয়ে ওঠার জন্য, আপনি যদি খেয়াল করেন বিগত সরকারের কিন্তু কেবলমাত্র সংবিধানের জটিলতাটা কিন্তু একমাত্র রিজন না। বিগত সরকারের 2-3টা বিষয় আছে যেটা যদি আমরা ওভারলুক করি বা আলোচনায় না আনি এটা ভুল হয়ে যায়। সেটা প্রথম এবং প্রধান জিনিসটা হচ্ছে যেটা বেসিক রাইট একজন মানুষের, সেটা বেসিক রাইট হচ্ছে যে আপনাকে ভোটটা দিতে পারতে হবে। প্রথমত এই সরকার বিরাজনীতিকরণটা শুরু করেছিল নির্বাচন ব্যবস্থা কিংবা ভোটাধিকার প্রয়োগের যে বিষয়টা, এটাকে জিরো করে দেওয়ার মাধ্যমে। একটা নামকাও আসতে একটা ফার্সের যে ইলেকশনগুলো ছিল, সেই ইলেকশনের আসলে রেজাল্টের উপরে এই সরকারের কোনো দায়বদ্ধতা কখনোই ছিল না। একটা সরকারকে যখন প্রতি 5 বছরে তার জনগণের কাছে ফিরতে হয় ভোটাধিকারের জন্য, তখন কিন্তু সে কোনোভাবেই লাইনচ্যুত হওয়ার তার সম্ভাবনাটা অনেকখানি কমে যায়। আমি এটা বলবো না যে ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার ব্যবস্থাই সর্বোত্তম, কিন্তু এটাও মেনে নিতে হবে এখন পর্যন্ত প্রচলিত ব্যবস্থার মধ্যে এটা অন্যতম সর্বোত্তম ডেমোক্রেটিক ব্যবস্থা। কাজেই এই জায়গাটায় যেটা বিগত সরকার করেছিল সেটা হচ্ছে বিরাজনীতিকরণ। শুধু সে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেনি, সে ধ্বংস করেছে আপনার গণমাধ্যমের যে স্বকীয় চরিত্র সেটাকে ধ্বংস করেছে, আপনার বুদ্ধিজীবীদের যে নিজস্ব চিন্তাভাবনা আছে সেটাকে ধ্বংস করেছে, শিক্ষক যারা তাদের শিরদাঁড়াকে। ফলে এমন একটা সরকার তারা তৈরি করেছে যেখানে তাদের কাছে সব কিছু ছিল। তাদের কাছে অনুগত শিক্ষক ছিল, অনুগত গণমাধ্যম ছিল, অনুগত বুদ্ধিজীবী ছিল। ফলে মনে হতো অ্যাপারেন্টলি যে একটা নির্বাচনও চলছে, কিন্তু আমরা তো সবাই জানি যে বিগত অন্তত 17-18 বছরে কেউই নির্বাচনে ভোট দিতে পারেননি। এই যে সংস্কারের কথাটা বলছেন বা তাদেরকে নিয়ে যে কথাটা বলা হয় যে তারা নির্বাচন চায় না, তাদেরও কিন্তু সুনির্দিষ্ট কিছু বক্তব্য আছে, কিন্তু নির্বাচন আমরা করতে দিব না বা নির্বাচন চায় না, এটা তো আমি কখনো এনসিপিকে আসলে বলতে শুনিনি। আমি তো কখনোই শুনিনি রাজনীতিবিদ হিসেবে। আবার একই সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচন চাইছে, কিন্তু সেটাই তো একমাত্র কথা নয় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের। আমরা তো সবসময় বলেছি যে এই সরকার যখন ক্ষমতায় আসেন প্রথম 4টা বিষয় আমরা তাদের কাছে শুনেছিলাম। এক হচ্ছে আহতদের আপনার চিকিৎসা, নিহতদের পুনর্বাসন। দ্বিতীয় ছিল আপনার যারা দাগি এই
বিশেষ করে যারা জুলাই আগস্ট হত্যাকাণ্ডের সরাসরি মানে দাগী, তাদের হচ্ছে বিচারিক ব্যবস্থা, এবং তৃতীয় ছিল সংস্কার, এবং চতুর্থ হচ্ছে নির্বাচন। এত বড় একটা দেশ, আপনার এতগুলো মন্ত্রণালয়, আপনার এতগুলো মানে অংশ সরকারের, প্রতিটা অংশের কাজ তো ভিন্ন। এগুলো কোনো দাবি বা কোনো চাওয়াই কিন্তু সাংঘর্ষিক নয় একটা আরেকটার সাথে। আপনি নির্বাচনের আয়োজন করবেন, সেটা তো করবেন আপনি একটা রিফর্ম নির্বাচন কমিশনের মাধ্যমে। আপনি জনপ্রশাসন বলেন বা সংস্কার কাজে যেখানেই হাত দিবেন, সেটা কিন্তু আপনি কাজ করছেন। আমরা দেখেছি আপনারা মানে 6টা বা সব মিলে 13টা বোধহয় সংস্কার কমিশনের কাছ থেকে তারা বিভিন্ন সুপারিশ নিয়েছেন, সেগুলো নিয়ে ঐকমত্য কমিশন হচ্ছে, ওটা যেমন চলছে। সবচেয়ে দুর্বল কোন অংশটা আপনি বলেন তো? সবচেয়ে দুর্বল অংশ হচ্ছে আপনার বিচারিক ব্যবস্থাটা। এইটাতে একটা ট্রাইব্যুনাল, একটা তদন্ত কমিটির মধ্যে মানে কি বলবো, মানে খুবই অপর্যাপ্ত লোকবল এবং অত্যন্ত ধীর গতি। এই জিনিসগুলো তো প্রশ্নের উদ্রেক করে। আপনি যদি আহতদের কথা বলেন, আজকে 10 মাস পরে যেই ছেলেটি আহত হয়েছিলেন 5 তারিখে কিংবা 4 তারিখে কিংবা 3 তারিখে কিংবা জুলাইয়ের 28-এ, তিনি কি আজও ওই আহত অবস্থাটা, মানে আপনি একবার ভাবেন, এনারা কি সবাই অ্যাড্রেস করা গেছে? করা যায়নি। আপনি নিহতদের পুনর্বাসনটা স্লোলি করতে পারেন, কারণ যিনি মারা গেছেন উনি মারা গেছেন, তার পরিবারের কাছে সাহায্য পৌঁছে দেওয়া কিংবা তার পরিবারকে পুনর্বাসনের ব্যবস্থা করা, ওইটা স্লো করা যেতে পারে। কিন্তু প্রশ্ন তো সবগুলো নিয়েই আছে। সবচেয়ে বড় প্রশ্ন আছে এই ক্ষেত্রে সংস্কার নিয়ে। যখন প্রশ্ন আসে জনপ্রশাসনের সংস্কারে ভীষণভাবে ব্যর্থ হয় সরকার। এবং আরেকটা জায়গায় এই বিষয়ে আমি আপনার কাছে একটু জানতে চাইছি যে সবাই কিন্তু নির্বাচন চায় দেশে, কারণ দেশে সাধারণ মানুষ থেকে শুরু করে প্রতিটি রাজনৈতিক দল সবারই একটাই উদ্দেশ্য যে একটা নির্বাচন। কিন্তু এই যে সরকার, একটা অন্তর্বর্তী সরকার বসতে না বসতেই যে তার কাছে একটা নির্বাচন চাওয়া, সেই জায়গা থেকে আসলে আপনার কাছে কি মনে হচ্ছে যে সরকারকে কি বেশি চাপ দিয়ে ফেলা হচ্ছে কিনা? বিএনপি কি মনে করছে? সরকার বসতে না বসতেই তো নির্বাচন চাওয়া হয়নি। সরকারকে খুব পরিষ্কারভাবে আমরা যেটা বলেছি আমি সেটা নিয়ে বলতে পারি। আমরা বলেছি যে মিনিমাম যে সংস্কার কার্য, জনপ্রশাসন, পুলিশ প্রশাসন, নির্বাচন কমিশন এবং বিচারিক ব্যবস্থা, এই জায়গাটায় ততটুকু সংস্কার অপরিহার্য যেইটুকু সংস্কার না করলে একটা সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব না। বিদ্যমান পরিস্থিতি বা যেই সময় 5 আগস্টের পরে 8 আগস্ট যখন এই সরকার ক্ষমতা নেন, চাইলেও 6 মাসের মধ্যে নির্বাচন দেওয়ার তাদের সুযোগ ছিল না। আজও কিন্তু বিএনপি বলেনি যে কালকেই আপনি নির্বাচন দেন। বিএনপি যেটা খুব সুস্পষ্টভাবে বলতে এসেছে, রোডম্যাপ, যেটা আমরা লস করছি সরকারের সাথে যে গ্যাপটা, কিংবা প্রত্যেকের সাথে খুব স্বাভাবিকভাবে এনসিপির ভিন্ন রাজনৈতিক মতাদর্শ, তাদের সমস্যা সমাধানের প্রপোজালগুলো ভিন্ন, ফলে আমাদের সাথে তাদের ডিফারেন্স তো থাকবে। এটা ভাবার কিন্তু কোনো কারণ নেই যে আমরা সব বিষয়ে একমত হবো, শেখান্স করবো, একসাথে চাপানি খেয়ে চলে যাবো। এটা পসিবল না। ডেমোক্রেটিক নর্মে বলে ঐকমত্যের জায়গাটা আসলে কিভাবে তৈরি হতে পারে? ডেমোক্রেটিক নর্মে দেখুন, আমি আপনার কাছে যেটা থাকতে হবে ডিফারেন্সটা, নাইলে ডেমোক্রেসি থাকে না। আমি একটু আপনার কাছে জানতে চাচ্ছি, এই সমস্যার সমাধান করতে হবে প্রত্যেককে তার দলীয় এজেন্ডার বাইরে এসে জাতীয় এজেন্ডা শনাক্ত করতে হবে। যে এই মুহূর্তে দেশের, কারণ শুধু কিন্তু রাজনৈতিক দল নাই এখানে, রাজনৈতিক দলের বাইরে একটা বিপুল অংশ জনগণ আছে। আমরা যদি এরকম মনে করি, যেটা এই সরকারের প্রথম দিকে একটা সমস্যা ছিল, তারা মনে করছিল যে রাজনৈতিক দলগুলোর সাথে কথা বললেই জনগণের সাথে কথা বলা হয়ে যায়, কিন্তু আসলে ব্যাপারটা তা না। রাজনৈতিক দলের সাথে অবশ্যই কথা বলতে হবে, তারা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু এর বাইরেও জনগণ আছে। কারণ এই গণঅভ্যুত্থান আসলে জনগণের নেতৃত্বে সংগঠিত হয়েছে, রাজনৈতিক দলের নেতৃত্বে সংগঠিত হয় না। রাজনৈতিক দল এখানে অংশ নিয়েছে অবশ্যই, কিন্তু জনগণের নেতৃত্বে হওয়া একটা গণঅভ্যুত্থানের পরে আপনাকে জনগণের এজেন্ডাটা প্রথমত বেশি গুরুত্ব দিতে হবে। তো সেই ক্ষেত্রে কি কি জিনিস বাংলাদেশের মানুষকে ঐতিহাসিকভাবে এবং বর্তমানে ভোগাচ্ছে, বা আমাদের ঐতিহাসিক ক্রাইসিসগুলো কী কী, সেগুলো দেখে সবাইকে তার দলীয় অবস্থান থেকে বেরিয়ে এসে যেন বাংলাদেশে আর কখনো একটা গণতান্ত্রিক ব্যবস্থাকে উৎখাত করা না যায়, বা এটাকে মানে শেকি করা না যায়, সেরকম একটা জায়গায় যেতে হবে। এবং সেটা যাওয়ার জন্য আমাদের এখানে তো নির্বাচনী ব্যবস্থা ছিলই 90-এর পর থেকে, কিন্তু আমরা বারবার এই নির্বাচনী ব্যবস্থা হোঁচট খাচ্ছে। এটা কিন্তু কোনো কোইন্সিডেন্স না। আপনি দেখবেন কোনো সরকারকে এখানে এই 72 সাল থেকে আজকে পর্যন্ত কোনো সরকারকে এই ক্ষমতা কাঠামোটা এমন যে সরকার প্রধান নিজেকে কি লেভেল করে ফেলছেন, তাকে পজিটিভ অর্থে গণঅভ্যুত্থান, নেগেটিভ অর্থে কু ছাড়া ক্ষমতা থেকে সরানো যাচ্ছে না। একদম 72 সাল থেকে আজ পর্যন্ত এটাই ইতিহাস, ঠিক আছে? তাহলে কোনো একটা সমস্যা আছে, গুরুতর সমস্যা আছে। শুধু নির্বাচন দিয়ে আমরা বাংলাদেশে গণতন্ত্র স্টাবলিশ করতে পারছি না। নির্বাচনী ব্যবস্থাটাকে নিরঙ্কুশ করতে হবে, এবং সেটা করার জন্য আপনি দেখেছেন যে একবার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এখানে আনা হচ্ছে, আবার বাতিল করা হচ্ছে, আবার আনা হচ্ছে, এটা কোনো সমস্যার সমাধান হচ্ছে না। এই কারণেই অনেকগুলো গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাব এসেছে, যেন কোনোভাবেই কেউ নির্বাচিত কায়দায় ক্ষমতায় এসে, এটা খুব গুরুত্বপূর্ণ, নির্বাচিত কায়দায় ক্ষমতায় এসে অনির্বাচিত কায়দায় ক্ষমতায় থাকার ফন্দি না করে। এটা কিন্তু বারবার করছে। আপনি দেখবেন বিএনপি 2বার এই চেষ্টা করেছে, অন্তত 96 সালে একবার, আবার এই যে 4th সংশোধনীর মধ্য দিয়ে 2005 সালে একবার, এবং যার ফলশ্রুতিতে এখানে 111 মানে লগি বৈঠক ঘটলো, 1-11 আসলো, 1-11 পরে আওয়ামী লীগের 15 বছরের ফ্যাসিবাদ, যার সবচেয়ে বড় ভুক্তভোগী আবার বিএনপি নিজেই। সুতরাং আবার এখনও যে এরকম কিছু হবে না আমরা নিশ্চয়ই
নিশ্চয়তা দিতে পারছি না যে আপনি নির্বাচিত কায়দায় ক্ষমতায় আসবেন, তারপর ক্ষমতাটাকে কুক্ষিগত করার জন্য নানা রকম ম্যানিপুলেশন, নানা রকম কিছু করা যায়। এটা আটকানোর জন্য কতগুলো প্রিভেন্টিভ মেজার্স আমাদেরকে নিতে হবে, নিশ্চয়ই আমরা আপনার কথা আরো শুনবো এবং সংস্কারের পরে ঠিক কবে নাগাদ এনসিপি নির্বাচন আসলে চায় সেই ব্যাপারেও আপনার কাছে জানার জায়গা থাকবে। সময় হচ্ছে ছোট্ট একটি বিরতির। প্রযত্নে বাংলাদেশ অনুষ্ঠান থেকে নিচে ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন ডিবিসি নিউজে। আবারও স্বাগত প্রযত্নে বাংলাদেশ অনুষ্ঠানে। অন্তর্বর্তীকালীন সরকার জুলাই গণঅভ্যুত্থানের জনপ্রত্যাশাকে ধারণ করে, কিন্তু সরকারের সক্রিয়তা, সংস্কার উদ্যোগ, বিচার প্রক্রিয়া, সুষ্ঠু নির্বাচন ও স্বাভাবিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করে এমন কর্মকাণ্ড অর্পিত দায়িত্ব পালন করাকে অসম্ভব করে তুললে সরকার জনগণকে সঙ্গে নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে। শনিবার দুপুরে উপদেষ্টা পরিষদের অনির্ধারিত বৈঠক শেষে এক বিবৃতিতে একথা জানানো হয়েছে। আমাদের আজকের আলোচনার বিষয়, সংকট সমাধানে ঐক্যমত্য হবে। আলোচনায় আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদা হাবিবা এবং জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। সারওয়ার তুষার, আপনার সাথে কথা বলছিলাম, একটু কি জানাবেন যে আমরা একটা বিষয় দেখতে পাচ্ছি যে সাম্প্রতিক সময়ে যে ইসির পদত্যাগ চাচ্ছে এনসিপি, সেই সাথে আবার স্থানীয় সরকার নির্বাচনও চাচ্ছে, কিভাবে সম্ভব আসলে? স্থানীয় সরকার নির্বাচন তো করবে, কারণ স্থানীয় সরকার যখন নির্বাচনটা হবে তখন কিন্তু আসলে কোনো দলীয় প্রতীক বা থাকবে না। আপনি তখন কিভাবে বুঝবেন যে তখন ফ্যাসিস্ট সরকারের কোনো প্রতিনিধিকে আসলে সেখানে নির্বাচনে অংশগ্রহণ করছে কিনা? না, যারা ফ্যাসিস্ট মানে আওয়ামী লীগের নানা পর্যায়ের নেতাকর্মী সমর্থক, তারা তো চিহ্নিত সমাজে এবং স্থানীয় পর্যায়ের লোকজনই সবচেয়ে ভালো জানে। এমন না যে তারা একটা দলীয় প্রতীক ছাড়া নির্বাচন মানে করে ফেলতে পারবে এবং কেউ তাদেরকে শনাক্ত করতে পারবে না, ব্যাপারটা এরকম না। বরং তাদের এখন এই স্পর্ধাই নাই যে তারা এসে নির্বাচনে অংশ নেবে, কারণ তাদের বিভিন্ন ধরনের অপরাধে তারা যুক্ত ছিল এবং তারা এখন ফেরারি আসামি, ফলে তাদের খুব সহজ না ব্যাপারটা। কিন্তু আমরা যেটা, কিন্তু সেই মতাদর্শের মানুষ যদি নির্বাচনে যুক্ত হয়, আপনি কি করে সেখানে বেছে নিতে পারবেন? এখন কারো একটা মতাদর্শ থাকলে তো আপনি মতাদর্শের কারণে কাউকে অ্যারেস্ট করতে পারবেন না, তাই না? মতাদর্শটাকে রাজনৈতিক এবং বুদ্ধিবৃত্তিকভাবে ডিল করতে হয়। এখন নির্বাচন দরকার এই জন্য যে স্থানীয় সরকারে এখন একটা ভীষণ শূন্যতা বিরাজ করছে, ভীষণ রকমের, এবং এগুলো আসলে বিভিন্ন ধরনের সরকারি যে অফিস আদালতগুলো আছে স্থানীয় পর্যায়ে, এগুলো আসলে বেদখল হয়ে গেছে। বিভিন্ন রাজনৈতিক দল যার যতটুকু শক্তি সামর্থ্য আছে তারা দখল করে নিজেদের কার্যালয়ের মতো করে ব্যবহার করছে। এরকম অনেকগুলো সংবাদ এসেছে বিভিন্নভাবে। এই কারণে জনপ্রতিনিধি দরকার, এবং আপনি যে আশঙ্কাটা প্রকাশ করেছেন এটাকে ট্যাকেল করার সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে স্থানীয় জনপ্রতিনিধি লাগবে, যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের নানাভাবে যুক্ত ছিলেন। সেটা বিএনপির স্থানীয় প্রতিনিধি হতে পারে, জামায়াত ইসলামের হতে পারে, এনসিপি নতুন দল, তারা তাদের প্রতিনিধি মনোনীত করবে। আরও অনেক দল আছে, তারা থাকলেই বরং এই রিস্কটা মিনিমাইজ করা যাবে। তারা নাই বলেই কিন্তু তাদের নানা ধরনের নাশকতা, কিন্তু তাদের কাছে যেহেতু আপনি জনপ্রতিনিধি না, আপনি তো চাইলেই আরেকজনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারবেন না বা পুলিশকেও বলতে পারবেন না। এই কারণেই কিন্তু স্থানীয় পর্যায়ে আওয়ামী লীগাররা এই নির্বাচন না হওয়ার কারণেই কিন্তু নানাভাবে এক অর্থে ওপেনলি ঘোরাফেরা করছে, বিভিন্ন জায়গা থেকে আমরা এইসব শুনতে পাই। ইসি পুনর্গঠনের ব্যাপারটা হচ্ছে, ইসিটা গঠিত হয়েছিল 2022 সালের আইনে, যেটা তখন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পরিষ্কার বলেছিলেন যে একটা বাকশালী আইন, বাকশালী কমিশন। বিএনপির 31 দফার 7ম দফায় বলা হয়েছে যে এই আইনটাকে তারা সংশোধন করবে, এবং তারপরে আমরা দেখেছি যে এই আইনই আসলে ইসি গঠিত হয়েছে। এখন এই আইনে যদি আপনি ফেরেশতাও বসান, তার পক্ষে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব হবে না, কারণ এই আইনটার মধ্যেই এই ঘাপলাটা আছে, যে কারণে তখন বিএনপি সহ সকল রাজনৈতিক দল এই আইনের বিরোধিতা করেছিল। আমরা জাতীয় নাগরিক কমিটি হওয়ার প্রথম যে স্টেটমেন্ট করেছিলাম সেটা হচ্ছে এই আইনের বিরুদ্ধে। আমরা বলেছিলাম যে এই আইনটাকে এই কমিশনটাকে পুনর্গঠন করতে হবে, এবং পরবর্তীতে আমরা দেখেছি নানাভাবে ইসির পদক্ষেপগুলো, যেমন ধরুন তারা খুবই গুরুত্বপূর্ণ কতগুলো সংস্কার অদ্ভুত অজানা কারণে বিরোধিতা করেছে, যে ফেরারি আসামি নির্বাচন অযোগ্য বলে বিবেচিত হবে, কিংবা মানবতা বিরোধী অপরাধে আপনার অভিযোগ থাকলে আপনার বিরুদ্ধে আপনি নির্বাচনে অংশ নিতে পারবেন না, কিংবা সশরীরে এসে মনোনয়নপত্র জমা দিতে হবে। এগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং বিয়ন্ড ডিসপিউট সব সংস্কার, এগুলোর বিরোধিতা করেছে এই ইসি, এবং খুব অদ্ভুত কারণে। এবং সীমানা পুনর্নির্ধারণের ব্যাপারে বলা হয়েছে যে সীমানা পুনর্নির্ধারণ বাংলাদেশে এটা সবসময় এটা নিয়ে পলিটিসাইজেশন হয়। যখন যে দল বেশি পাওয়ারফুল থাকে তারা যেদিকে তাদের ভোট বেশি সেখানে আসন বাড়িয়ে দেয়, এবং যেদিকে ভোট কম সেখানে আসন কমিয়ে দেয়। তো এই সীমানা পুনর্নির্ধারণটা একটা স্বাধীন কমিশন করবে, এটা ছিল প্রস্তাব। এটা এখনও সেটেল হয় নাই, এটা জাতীয় ঐক্যমত্য কমিশনে আলোচনার টেবিলে আছে, বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন পজিশন আছে, সেটাকে আগে আপনার সর্ট আউট করতে হবে। করার আগেই ইসি কিন্তু আগের সীমানা পুনর্নির্ধারণ তারা করে ফেলছে, এবং সেখানে তারাই আসলে সবকিছু তো নিশ্চয়ই অনেক সময় সাপেক্ষ না, সবকিছু অনেক সময় সাপেক্ষ না। সরকারের পক্ষ থেকে যেগুলো নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন যে সমস্ত সংস্কার প্রস্তাব দিয়েছে, তার মধ্যে আবার চেক লিস্ট করে কোনগুলো আশু সমাধানযোগ্য এই মুহূর্তে আপনি করতে পারবেন তার একটা লিস্ট করা হয়েছে। নিশ্চয়ই এই বিষয়গুলোতে আমরা আবারও সারওয়ার তুষার আপনার কাছে আসবো। মাহমুদা আপা,
এই যে কিছুদিন ধরেই আমরা শুনছি যে প্রধান উপদেষ্টার যেই পদত্যাগের বিষয়টি, যেটা সমালোচনা হচ্ছে বিভিন্ন গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে, এই যে উদ্ভূত পরিস্থিতি, এটার পেছনে আসলে যেই ইশরাক হোসেন দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের শপথ গ্রহণের যে বিষয়টি, সেটি নির্বাচনী চাপ, তারপর যেই অসহযোগিতার একটা অভিযোগ বারবার করা হচ্ছে, সেই সাথে যে আমরা সংবাদে দেখলাম যে আজ একটা বিবৃতি দেওয়া হয়েছে একনেক সভার পরে অনির্ধারিত একটা বৈঠকে, যে এই ধরনের চাপ যদি হয় তাহলে সেটা জনগণকে নিয়ে আসলে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিহত করবে বা সেভাবে ব্যবস্থা নেবে। আসলে এই যে বিবৃতিটাকে আসলে আপনি কিভাবে দেখছেন? আমি একটু আগে থেকে আসি, আমি কি তার আগে একটু সারওয়ার তুষারের একটা কথার একটু জবাব দিয়ে আসতে পারি? উনি এর আগের ওনার বক্তব্যে বলেছেন যে 1996 সালের নির্বাচনের একটা উনি তুলেছেন এবং 2005-এর। আমি একটু স্মরণ করিয়ে দিতে চাই আমার তরুণ বন্ধুকে যে 1996 সালে 19শে মার্চ আমাদের মানে কন্ডাক্ট হয়, মানে ষষ্ঠ সংসদে কার্যক্রম শুরু হয়। 24শে মার্চ তত্ত্বাবধায়ক সরকারের বিল আনা হয়, 26শে মার্চ ভোররাতে এটা পাস করা হয়, 30শে মার্চ বেগম খালেদা জিয়া পদত্যাগ করেন এবং তিনি সংসদ ভেঙে দেন। আপনাদের মনে রাখতে হবে, যদি ক্ষমতা কুক্ষিগত করার ইচ্ছা থাকতো, শেখ হাসিনা যে পাওয়ার নিয়ে র্যাব, পুলিশ, সেনাবাহিনী যেগুলো ব্যবহার করে ক্ষমতায় টিকেছিলেন, সমস্ত পাওয়ার বেগম খালেদা জিয়ার হাতে ছিল, কিন্তু তিনি এটা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করে তিনি কিন্তু ক্ষমতাটা ছেড়ে দিয়েছেন। তার এই বিষয়টা অত্যন্ত মানে আমি মনে করি রাজনৈতিকভাবে একটা অসাধারণ সিদ্ধান্ত ছিল। এবার 2005-এ যেটা হয়েছে, 2005-এর ক্ষেত্রে যাকে প্রধান তত্ত্বাবধায়ক সরকার প্রধান করা হয়, সেখানে বিতর্ক ছিল এবং পরবর্তী ইতিহাস সবাই জানে। এবার আমি ফিরে আসি আপনার এই প্রশ্নের উত্তরে। প্রথমত, প্রধান উপদেষ্টার পদত্যাগের বিষয়টা তো তার মন্ত্রণালয় থেকে কিংবা তার উপদেষ্টা, তার প্রেস সেক্রেটারি বা কেউ বলেননি। আমরা একটা গুঞ্জন বা গুজব যেটা নিয়ে কথা বলছি, গুঞ্জনই আমি বলবো, এই কারণে যে আপনি যে বললেন যে সরকার চাপ ফিল করছেন, উনি কোথাও কি বলা হয়েছে একনেকের বৈঠকে যে ইশরাকের ঘটনার কারণে চাপ ফিল করেছে? আমি জানতে চাই। না, আমার প্রশ্ন আপনার কাছে। এবং দ্বিতীয় প্রশ্ন, কয়েকদিন আগেই তো মার্চ টু যমুনা করে হাসনাত আবদুল্লাহ উনারাও তো এক ধরনের মানে নির্বাহী আদেশে আওয়ামী লীগের স্থগিত করে আসলেন। হতে পারে না সেটাও তাদের উপরে চাপ? আলোচনার ক্ষেত্রে আপনাকে বলছি, এখন একটা কথা সর্বমহলে প্রচলিত, লং মার্চ টু যমুনা, দিস ইজ ডেফিনেটলি আ চাপ। আপনি যাই হচ্ছে, আপনার বেতন বাড়তে হচ্ছে, আপনি লং মার্চ টু যমুনা করছেন, এইটা অবশ্যই চাপ। কাজে আপনি একটা আলাদা ইনসিডেন্টকে বের করে আনার প্রয়োজন নাই। ইশরাক হোসেন একটা রায় পেয়েছেন, ইশরাক হোসেনের রায়ের এগেনস্টে এখানে আপনাদেরকে প্রত্যেকেরই বোধহয় একটা জিনিস জানা আছে যে সারা বাংলাদেশে ওই সময় অসংখ্য লোকাল গভর্নমেন্ট ইলেকশন হয়েছে। 2 জন মানুষ কেবল মামলা করেছিলেন সরাসরি আইন মেনে, তার মধ্যে একজন চিটাগাংয়ের ডক্টর শাহাদাত, আরেকজন হচ্ছেন ইশরাক হোসেন। বাকিরা কেউ মামলা করেছেন কিনা আমার সঠিক জানা নাই। এই কারণে আমি ওই বিষয়টায় না যাই, আমি আপনার কাছে আসছি আপনার অ্যান্সারটাই। ইশরাক হোসেন মামলায় রায় দিয়েছেন এবং নির্বাচন কমিশন সেটা আপিল করেননি। এরপরে স্থানীয় সরকারের মন্ত্রণালয়ের সঙ্গে তাদের এক ধরনের স্নায়ুযুদ্ধ গেছে। সেটা স্থানীয় সরকার তাদের মতো রিট করেছে, রিটের রেজাল্ট হয়েছে। এইটা কিন্তু হতেই থাকবে। সরকারের যে সব কিছু বিরোধী দলে যারা থাকবে তারা মেনে নিয়ে, কিন্তু মাহমুদা হাবিবা একটু যদি বলেন যে বিএনপির কিছু নেতা, 2 জন ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগের দাবি করেছে। এর পাল্টা হিসেবে ছাত্রদের তৈরি নতুন দল এনসিপির অন্য 3 জন উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ, অধ্যাপক ওয়াহিদুদ্দিন মাহমুদ এবং অধ্যাপক আসিফ নজরুলকে বিএনপির প্রতিনিধি অভিহিত করে তাদের পদত্যাগ দাবি করেছেন। এটাও তো প্রধান উপদেষ্টার জন্য এক ধরনের চাপ। অবশ্যই, কারণ হচ্ছে যে বিষয় হচ্ছে যে আমাদের দেশে আপনি যদি আমাকে রাজনীতি করতে দেন, এটা সারা বিশ্ব জুড়েই আমি মানে যেই বিষয়টা নিয়ে ডিসপিউট, সেই বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীর পদত্যাগ তো চাইতেই পারি আমি জনগণ হিসেবে, কিংবা একটা দল হিসেবে, কিংবা একটা প্রেশার পয়েন্ট ক্রিয়েট করার জন্য। ওটাতে তো আপনার বিব্রত বোধ করার কিছু নাই। সরকারের টেম্পারমেন্ট তার একটু স্ট্রং হতে হবে এবং পাল্টা যদি এনসিপি মানে পাল্টা রাজনৈতিক মুভ হিসেবে বিএনপি যেহেতু চেয়েছে, কাজেই সেটার একটা
পলিটিক্যাল কাউন্টার হিসেবে তারা যদি তিনজনের পদত্যাগ চান সেটাও তারা তো চাইতে পারেন। একটা রাজনৈতিক দল হিসেবে তারা একটু অনাস্থা ফিল করতেই পারেন এই 3 উপদেষ্টাকে নিয়ে। আমরা যেমন মানে আমাদের দলে যেমন অনেকেই ফিল করেছেন। কিন্তু আরও একটা কথা বলি, কিছু কিছু মানে প্রতিটা দলের না ডিফারেন্ট স্তর আছে কথা বলার। আমাদের দলের সর্বোচ্চ পর্যায় থেকে কিন্তু 2-4টা মানে কথা বলা ছাড়া তেমন কোনো সরাসরি অভিযোগ কিন্তু করা হয়নি। আবারও বলি যে মনে রাখবেন যে আমাদের মূল শত্রু পরাজিত শত্রু, যেইভাবেই বলি না কেন, এই সরকার বলেন আর আমাদের বলেন, আমাদের একটা প্রধানতম সমস্যা হচ্ছে আমাদের জনপ্রশাসনে টিকে যাওয়া বিগত সরকারের লোকজন, পুলিশ প্রশাসনে টিকে যাওয়া বিগত সরকারের লোকজন। যতই এই সরকারের ইন্টেনশন গুড থাকুক না কেন, এফোর্ট বেটার থাকুক না কেন, আলটিমেটলি আপনার যে কোনো কিছু এক্সিকিউট করার টুল দিন শেষে তার হাতে 3টাই, পুলিশ প্রশাসন, সেনাবাহিনী এবং হচ্ছে আপনার জনপ্রশাসন। এই 3 জায়গাতে বিগত দিনগুলোতে আমাদের অনাস্থা তৈরি হওয়ার অন্যতম প্রধান কারণ বহু জায়গাতে আপনার উপদেষ্টা হিসেবে কিংবা সহকারী হিসেবে কিংবা ডিফারেন্ট স্ট্রং পোস্টে আমরা দেখেছি বিগত সরকারের সরাসরি সুবিধাভোগী লোকজন অংশ নিয়েছেন, এমনকি জুলাইয়ে যাদের খুব মানে ন্যাক্কারজনক ভূমিকা ছিল। ফলে দল হিসেবে বিএনপি মনে করে এবং মানে জাতীয়তাবাদী দলের এটা দায়িত্বও যে সরকারের কাছে প্রশ্নগুলো তোলা, শুধু আমাদের নয়, এটা এনসিপিরও দায়িত্ব। নিশ্চয়ই আমরা আরো কথা শুনবো। সময় হচ্ছে ছোট্ট একটি বিরতির। প্রযত্নে বাংলাদেশ থেকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত প্রযত্নে বাংলাদেশ অনুষ্ঠানে। আমাদের আজকের আলোচনার বিষয় সংকট সমাধানে ঐকমত্য হবে। আলোচনায় আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন মাহমুদা হাবিবা এবং সারওয়ার তুষার। বিরতি থেকে আমরা ফিরেছি, আর অল্প কিছুক্ষণের মধ্যেই হয়তোবা প্রধান উপদেষ্টার যমুনা থেকে বিএনপি বের হয়ে ব্রিফ করবে, আমরা সেটার জন্য অপেক্ষা করছি। আমরা সরাসরি ব্রিফটি শুনে নেব। এই মুহূর্তে আসলে সারওয়ার তুষার, আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে গিয়ে এই যে পদত্যাগের প্রধান উপদেষ্টার যে আলোচনা সমালোচনাটা উঠল, যতদূর আমার আসলে মনে হয়, আমি যদি ভুল না করি, বিবিসি বাংলাকে এনসিপির নাহিদ ইসলাম তিনি একটি বক্তব্য দিয়েছিলেন যে প্রধান উপদেষ্টা পদত্যাগের বিষয়ে ভাবছেন। কিন্তু আজকে যেটা একনেকের পরবর্তী অনির্ধারিত সভায় যেটা হলো যে প্রধান উপদেষ্টা যাচ্ছেন না, তিনি চলে যাবেন এমনটাও বলেননি, তিনি অবশ্যই থাকছেন। তাহলে নাহিদ ইসলামের বক্তব্যের সাথে আজকের যেই ওয়াহিদুদ্দিন মাহমুদ যে বক্তব্য দিলেন সেটা আসলে সাংঘর্ষিক হচ্ছে কিনা, আপনার কাছে কি মনে হয়? তাহলে নাহিদ ইসলাম কোন কোন বিষয়গুলোর ভিত্তিতে আসলে এই বক্তব্য দিলেন? আরও একটি বিষয় আমি আপনাকে সংযুক্ত করে দিতে চাই, যে আপনারা যে আসলে এনসিপি যে আসলে বলছে যে প্রধান উপদেষ্টার সাথে যে আরও 2 উপদেষ্টা যে কাজ করছেন তাদের সাথে এনসিপির কোনো সম্পর্ক নেই। সাধারণ মানুষ আসলে কেন এটা বিশ্বাস করবে? কারণ আপনারা সহযোদ্ধা, কিছু ক্ষেত্রে আপনাদের যেই মতাদর্শ সেটাও এক জায়গায়। তো হঠাৎ করে যদি এখন এনসিপি যদি আসলে বলে যে তাদের সাথে এনসিপির কোনো, ওই 2 উপদেষ্টার সাথে এনসিপির কোনো সম্পর্ক নেই, সেটা আসলে সাধারণ মানুষকে আসলে আপনি কিভাবে বোঝাবেন? প্রথম বক্তব্যটা হচ্ছে নাহিদ ইসলামকে এটা প্রধান উপদেষ্টা মানে হতাশাটা ব্যক্ত করেছেন, মানে সেই জায়গা থেকেই তো এই আলোচনা এবং অন্যান্য আরও কয়েকজন উপদেষ্টা কিন্তু ইনফর্মালি এটা মানে ওই যেদিন এটা তারা নিশ্চিত করেছেন যে প্রধান উপদেষ্টা সেদিন চরম বিরক্ত এবং ক্ষুব্ধ হয়েছিলেন নানা কারণে, যেগুলো আজকে বিবৃতিতে কিছুটা উঠে এসেছে। আমাদের আজকের আলোচনা থেকে আমাদের সমাপ্তি ঘোষণা করতে হচ্ছে, আমাদের সময় একেবারেই শেষ। ধন্যবাদ জানাচ্ছি সারওয়ার তুষার আপনাকে, এবং ধন্যবাদ জানাচ্ছি মাহমুদা হাবিব আপনাকেও আমাদের সাথে উপস্থিত থাকবার জন্য। শেষ করছি প্রযত্নে বাংলাদেশ এর আজকের আয়োজন। ডিবিসির সঙ্গেই থাকুন 24 ঘন্টা।